বর্তমান কোভিড পিরিয়ডে সবচেয়ে আলোচিত থেরাপি সারা বিশ্বব্যাপী, এবং এই কোভিড যুগের সর্বোত্তম চিকিৎসা এই অক্সিজেন থেরাপি। আমাদের আজকের ওয়েবিনারের বিষয়বস্তু অক্সিজেন থেরাপি। যথারীতি আমাদের মাঝে আছে বর্তমান বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট একাডেমিক সোসাইটি, যারা এই কোভিড এরাতে সবচেয়ে বেশি আমার মতে কন্ট্রিবিউট করে যাচ্ছে, বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজ এবং সাথে বিটি ফিজিশিয়ানস। আমাদের প্রথমে একটু আজকের স্পিকারকে পরিচয় করে দিই। নান আদার দেন প্রফেসর মোহাম্মদ রোবেদ আমিন, প্রফেসর অফ মেডিসিন, লাইন ডিরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিস, এবং এই মুহূর্তে যিনি এই দেশের ওয়ান অফ দ্য মোস্ট হট সিটে বসে আছেন সেই প্রফেসর রোবেদ আমিন আজকে আমাদের স্পিকার। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের মেডিসিন জগতের তিনজন উজ্জ্বল নক্ষত্র, তিনজন বিশিষ্ট ইন্টার্নিস্ট। প্রফেসর সুজাত পাল স্যার, প্রফেসর এন্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন, চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন প্রফেসর কাজী তারিকুল ইসলাম, মেম্বার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি অন কোভিড-19 অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আমাদের মাঝে প্যানেলিস্ট হিসাবে আরো যুক্ত হয়েছেন মূলত যার উৎসাহ এবং যার সাজেশনে আজকের সেশনটি আয়োজনে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, প্রফেসর এম এ ফয়েজ স্যার, ফর্মার ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিস অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটি। এবং আমাদের আজকের সেশনটি চেয়ার করবেন প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস অ্যান্ড প্রিন্সিপাল সিলেট ওমেন্স মেডিকেল কলেজ। আমাদের আজকে স্পন্সর কোম্পানি হিসেবে আছে এসকে ফার্মাসিউটিক্যালস এবং ব্র্যান্ড পার্টনার ইসরাল মার্কস। আমাদের সাথে কোম্পানির যেটা শর্ত, তারা আজকের যে লেকচারটি এটির হার্ড কপি এবং একটি বুকলেট আকারে সারা বাংলাদেশে যারা আগ্রহী চিকিৎসক সবার কাছে তারা এই বুকলেটটি পৌঁছে দিবে, এবং এই বুকলেটের মাঝেও আমাদের আজকের যে লেকচারটি সেটি কিউআর কোড স্ক্যান করা থাকবে। দ্যাট উইল বি ফিজিক্যাল বুক। আপনারা লেকচারটি শুনতেও পারবেন এবং স্ক্যান করলে লেকচারটি আবার বারবার দেখতেও পারবেন। তো আমি আর কথা না বাড়াই, আমি আমাদের আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকের সেশনের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যারকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্যানেলিস্টদেরকে এবং আমাদের আজকের সম্মানিত স্পিকার প্রফেসর রোবেদ আমিনকে। আসলে অলরেডি ডক্টর এহসান বলেছেন যে বর্তমান এই কোভিড এরাতে অক্সিজেন থেরাপিটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পোর্শন অফ দ্য ট্রিটমেন্ট, এবং এই বর্তমানে যে অক্সিজেন থেরাপি ডিমান্ডটা এত বেশি বেড়ে গিয়েছে, বিশেষভাবে কোভিড পেশেন্ট ভর্তি এবং অ্যাডমিশন বাড়ার জন্য, প্লাস সিভিয়ার কোভিড প্লাস ক্রিটিক্যালি ইল পেশেন্টও বেড়ে যাওয়ার জন্য অক্সিজেন রিকোয়ারমেন্ট এত বেশি বেড়ে গিয়েছে। সেই জন্য রেশনাল ইউজ অফ অক্সিজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচ্য সূচি, যেটা প্রফেসর রোবেদ আমিন বলতে যাবেন, এবং আমরা আশা করব যে যারা আজকে ফ্রন্টলাইন ফাইটাররা যারা আছেন তারা তাদের কোশ্চেনের মাধ্যমে এখানে প্রনস এন্ড কনস অফ ডিটেইলস যে ম্যানেজমেন্ট প্ল্যান অফ অক্সিজেন এটা জেনে নেবেন, এবং এটা সবাই এই লেকচারের মাধ্যমে এবং ইন্টারেক্টিভ কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে সবাই উপকৃত হবে। তা আমি আর কথা না বাড়িয়ে আমি প্রফেসর রোবেদ আমিনকে ওনার এই আজকের যে টকটি সেটা হচ্ছে যে অক্সিজেন থেরাপি, এর উপরে উনি ওনার প্রেজেন্টেশনটি এখন শুরু করতে যাবেন বলে আশা করছি। ধন্যবাদ সবাই। So thank you very much, sir. Honorable Chairperson, Professor Ismail Patwari, sir, the President of the Bangladesh Society of Infectious Tropical Disease. A very dignitarious panelist. My mentor, Professor M. A. Faiz, Jake Ashokchi Borne. I always feel inspired by him, and possibly this talk that I'm going to give is because of his inspiration on the part of oxygen therapy and giving me a one paper. And also glad to see the Professor Sujat Pal, my very, very popular and very, very respectable professor of Chittagong Medical College. We have been working for long with him, and he is one of the best internists that we have seen in our country right now. And also Professor Kaji Tariq, so we're expecting to him to be also seen. এটা ছাড়া আপনারা যারা শুনছেন
তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি। আমি একটু মিক্স আপ করে কথা বলবো এই জন্য যে মোস্ট অফ দ্য টাইম যারা অডিয়েন্স আছেন তারা সাধারণত বাংলাদেশি এবং উই আর নট এক্সপেক্টিং টু হ্যাভ ইন্টারন্যাশনাল অডিশন, সো এই জন্য বাংলায় বলতে হয়তো আপনার জন্য সুবিধা হবে বলে আমি মনে করি। আমি আসলে একটা অত্যন্ত জটিল বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য সুযোগ পেয়েছি, এই জন্য জটিল বলছি এই জন্য আই থিঙ্ক ওয়ান অফ দ্য টাফেস্ট থিং টু সে সামথিং ইজ দ্য অক্সিজেন। মানে আমি এর আগে যতগুলো প্রেজেন্টেশন দিয়েছি তার মধ্যে I feel that how to give this presentation because it is sometimes so clumsy and critical যে খুব ইজি ভাবে আমাদের সবাইকে তুলে ধরা যায় কিনা আমি চেষ্টা করব আমার প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার জন্য, because many of the students and the physicians are younger and they want to listen the things in a very simplified way. তো আমি চেষ্টা করব যে আমার প্রেজেন্টেশনের মধ্যে যেন সেটা রিফ্লেকশন থাকে। So can I have an attention to give the presentation? আমাকে ডিসেবল করেছে, can I have the screen sharing option or not? আর স্ক্রিনশটটা একটু ওপেন করে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি করতে পারছি আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলবেন। জাস্ট টেল মি whether can you see this thing or not? স্যার দেখা যাচ্ছে। Okay, thank you very much. So gentlemen, ladies, without any further ado, we are going to discuss on the part of oxygen therapy in COVID-19. আমি স্পেসিফিক্যালি COVID-19 কে চুজ করার মূল কারণ হচ্ছে বর্তমান সময়ে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে যাচ্ছি এবং the most important conception about the COVID-19 management tool is oxygen, because the primal point of the death and the severity has been identified to be hypoxia. যতগুলো অটোপসি হয়েছে অথবা যতগুলো আপনার different kind of pathophysiological context গুলোকে এবং as well as diagnostic context গুলোকে analysis করেন না কেন around the globe, the most important cause of the COVID-19 death was found to have hypoxia. Even যেগুলো ব্রেইনের যতগুলো অটোপসি ছিল বাইরের দেশে ইউরোপ এবং আমেরিকায়, ওরা দেখেছে যে অক্সিজেন ডিফিসিট লিড টু হাইপক্সিয়া ইজ দ্য মেইন কজ অফ হাইপক্সিক এনসেফালোপ্যাথি হু আর ডেড। তাহলে মোস্ট জায়গাটা হচ্ছে হাইপক্সিয়া, সেটাকে অ্যাড্রেস করার জন্য আসলে অক্সিজেন ইজ অনলি ট্রিটমেন্ট অপশন। তাহলে কোন স্থানটাতে যদি আমরা অক্সিজেন থেরাপির কথা ভেবে থাকি তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কমন ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি হচ্ছে অ্যাকুয়েট অথবা ক্রনিক হাইপক্সিয়া। রাইট নাও উই আর ডিলিং অ্যাবাউট দ্য অ্যাকুয়েট ওয়ান। এবং যেসব কারণগুলোতে এসব হাইপক্সিয়া ডেভেলপমেন্ট হয় একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পালমোনারি ইনফেকশন, এন্ড দ্য মোস্ট কমন অফ দ্য পালমোনারি ইনফেকশন উইল বি দ্য নিউমোনিয়া। এই জন্য যে নিউমোনিয়া হয়ে থাকুক, ব্যাকটেরিয়াল হোক, ভাইরাল হোক, ফাঙ্গাল হোক অথবা ডিফারেন্ট অ্যাটিপিক্যাল অর্গানিজম দিয়ে হোক, দ্যাট কুড লিড টু দ্য অ্যাকুয়েট অর ক্রনিক হাইপক্সিয়া। এটা ছাড়া আমাদের খুব পরিচিত একটা ডিজিজ আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ দি মিক্সড ডিজিজ ইন দ্য ফর্ম অফ অ্যাজমা এন্ড সিওপিডি। এরাও কিন্তু অনেকেই হাইপক্সিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। A very common is congestive heart failure, pulmonary embolism or shock, and these all hypoxic condition need an indication of oxygen therapy. এটা আমাদেরকে খেয়াল করতে হবে, the problem is not related to the part of the lung only. Primarily respiratory origin will be the commonest one, কিন্তু oxygen therapy also benefit দিতে পারে non-respiratory origin of many of the disease which later on can involve the pulmonary system. যেমন ধরেন বার্ন ইনজুরি, অনেক ক্ষেত্রে পয়জনিং আছে, লাইক দ্য সায়ানাইড পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, এন্ড ইভেন দ্য গ্যাস এম্বলিজম। ইভেন কোন কোন কন্ডিশনে প্যানক্রিয়াটাইটিস হয়তো প্রথম একটা অরিজিন হতে পারে, বাট দ্যাট লিড টু এ কমপ্লিকেশন লিডিং টু দ্য ARDS and needed oxygen therapy. এবং পালমোনারি ইনফেকশনে যখন একটু হাইপক্সিয়া হয়ে যায়, the ultimatum is the development of the ARDS, which is leading cause of the death in many of the causes. এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে আমরা অক্সিজেন থেরাপি দেবো তার কোনো কিন্তু অ্যাবসলিউট কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সাপ্লিমেন্টাল অক্সিজেন। ভেরি রিসেন্টলি যে পেপারটার কথা আমি বলছিলাম ফয়েজ কাছ থেকে পেয়েছি, the NEJM actually shows that these are the indication and they have given the pathophysiological context of oxygen. আমি সেখানে যাব না as because that will divert towards the clinical perspective. কিন্তু শুধু একটা জিনিস খেয়াল করতে হবে, যখন কোনো একটা ব্যক্তির অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 60 রাইট সাইডে চলে যাবে, ইট বিকাম স্টিপ। তার মানে তখন আসলে স্যাচুরেশনের কোনো পার্থক্য হচ্ছে না, 95, 96 এই ধরনের স্যাচুরেশনে থাকবে।
কিন্তু যদি কোনো কারো অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 60 বিলোতে চলে আসে, ইট বিকাম সো মাচ যে একেবারে আপনার এদিক সেদিক হয়ে যেতে পারে অক্সিজেন স্যাচুরেশন, and it can turn up like something like 50 to 60% saturation if you can reduce the oxygen partial pressure only 40 or 20 less than the 60. সুতরাং এনিথিং অ্যারাউন্ড দ্য 60 বিলোতে আসলে আমাদেরকে কেয়ারফুল হইতে হবে রিগার্ডিং দ্য হাইপক্সিয়া অফ দ্য অরিজিন অফ ডিফারেন্ট এটিওলজি, এবং তাদের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি ইজ ভেরি মাচ ক্রুশিয়াল। কিভাবে আমরা অক্সিজেন দিতে পারি? আপনারা জানেন হসপিটাল সেটিং গুলোতে অক্সিজেন দেওয়া যায়, এবং বর্তমান সময়ে সায়েন্টিফিক রেভলিউশনের মাধ্যমে আমরা কিন্তু অনেকে হোম বাউন্ড অক্সিজেন থেরাপি দিচ্ছেন। যদিও কোভিড-19 এর জন্য আমাদের একটাই রিকমেন্ডেশন, ইফ ইউ নিড অক্সিজেন গো টু হসপিটাল রাদার দেন এট হোম। হসপিটালে আমরা সকলেই জানি যে একটা মেডিকেল গ্যাস পাইপলাইন থাকে উইচ গিভস দ্য সেন্ট্রাল সোর্স অর প্রাইমারি সোর্স, কিন্তু যদি কোনো সময় পাইপলাইন না থেকে থাকে সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সিলিন্ডার দিয়েও আমাদের অনেকগুলো হেলথ কেয়ার ফ্যাসিলিটিকে, যেমন ধরেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অসংখ্য ডিস্ট্রিক্ট হাসপাতাল, এমনকি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে শহর এলাকার অনেকগুলো জায়গায় হাসপাতাল আছে যেখানে কিন্তু সিলিন্ডার বেস করে কিন্তু দেওয়া যায়। এবং সিলিন্ডার দুই ধরনের থাকে, কতগুলো ছোট ছোট সিলিন্ডার আছে, এগুলোকে বলে ই সিলিন্ডার, আর কতগুলো আপনারা দেখেছেন অনেক বড় সিলিন্ডার, এগুলোর নাম হচ্ছে এইচ সিলিন্ডার। পার্থক্য আছে এই জন্য যে ই সিলিন্ডার গুলো কিন্তু আপনি 2000 পাউন্ড প্রেসারকে রাখতে পারবেন পার স্কোয়ার ইঞ্চ, হয়তো এখানে 14,000 কিলো প্যাসকেল থাকবে, টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন এখানে থাকতে পারে 660 লিটার। অর্থাৎ কাউকে যদি আপনি 5 লিটার পার মিনিট করে যদি অক্সিজেন দিতে থাকেন, ম্যাক্সিমাম 2 ঘন্টা এই সিলিন্ডারে শেষ হয়ে যাবে। তাহলে যদি কাউকে সিলিন্ডার দিয়ে 24 আওয়ার সাপ্লাই দিতে হয়, খেয়াল করবেন তাকে কটা আপনার সিলিন্ডার রাখতে হচ্ছে পাশাপাশি, শুধু একটা পার্সনের জন্য বলা হচ্ছে। সেই জন্য এই সিলিন্ডার আমি বলবো অনেক বেশি উপকারী হবে, যারা একটা লার্জার স্পেস হয়, 7000 লিটার পর্যন্ত অক্সিজেন রাখতে পারে। সো দ্যাট ক্যান গিভস অ্যারাউন্ড 10 টাইমস অফ ই সিলিন্ডার। অর্থাৎ আপনার কাছে যদি একটা 8 সিলিন্ডার সাপ্লাই থাকে, ইউ মে সেফলি সে দ্যাট যদি 24 ঘন্টাও আমাকে অক্সিজেন দিতে হয়, একটা মানুষের জন্য একটা সিলিন্ডার এইচ ইজ এনাফ। আরেক খাতে এগুলাকে আরো রিভলিউশনারি করার জন্য আপনারা জানেন পোর্টেবল কিছু অক্সিজেন কনসেন্ট্রেটর চলে এসছে, যেগুলো হসপিটালও থাকে, কেউ কেউ হোম সিটিং এ ইউজ করতে চান। আমি বলবো বাইরের দেশে হয়তো অনেকে হোম সিটিং ইউজ করতে চান, আমাদের এখানেও কিন্তু অনেকে কিনেছেন। এই ডিভাইস গুলোর সুবিধা হচ্ছে যে বাইরের যেসব এয়ার গুলো আছে এখান থেকে অ্যাম্বিয়েন্ট এয়ার থেকে এরা কিন্তু অক্সিজেনকে ট্র্যাপ করে, কম্প্রেস করে ফেলে কনসেন্ট্রেটেড অক্সিজেনকে কিন্তু পেশেন্টকে দিতে পারে, এবং এটা কিন্তু অ্যারাউন্ড 10 লিটার পার মিনিট পর্যন্ত কিন্তু আপনি দিতে পারবেন। আর মেডিকেল গ্যাস পাইপলাইন যেটা হসপিটালে, যেটা সকলেই জানেন কিভাবে পোর্ট থাকে এবং আদার্স থিং। তার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অক্সিজেন ফ্লো মিটার, অর্থাৎ কিভাবে আপনি আসলে ফ্লো মিটারটাকে দেখবেন আর কি। সিলিন্ডারের সঙ্গে সবসময় দেখবেন একটা ফ্লো মিটার কিন্তু অ্যাটাচমেন্ট থাকে, এটার সঙ্গে একটা যেখানে আপনি মিটার গজ থাকে, এই গজের মধ্যে আপনি দেখবেন কতটুকু অ্যামাউন্ট আসলে আপনি অক্সিজেন পার লিটার দিতে পারবেন, এই মেজারমেন্টটা খুব ইজিলি করা যায়। এই সিলিন্ডার অনেকগুলোকে একসঙ্গে করে কিন্তু এখনকার সময়ে ম্যানিফোল্ড অক্সিজেন কনসেন্ট্রেট করে সেন্ট্রাল সাপ্লাই কিন্তু অনেক হাসপাতালগুলোতে আমরা দেখেছি এবং দেয়া হচ্ছে। কিন্তু এটা ছাড়াও এই বিষয়টাকে আরো বেশি প্রবৃদ্ধি করার জন্য, যেখানে আপনি অনেক ম্যানিফোল্ড সিলিন্ডার দিয়ে অনেক লার্জ হাসপাতাল কিন্তু কভার দিতে পারবেন না, সেই জন্য কিন্তু আমাদের লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক, যেটাকে ভিআইই বলা হয়, আমি বলবো এর থেকে আরো অনেক বেটার কনসেপশন আছে, এটাকে বলে পিএসএ অক্সিজেন জেনারেটর, যেটা অ্যাম্বিয়েন্ট অক্সিজেন গুলোকে নিয়ে জেনারেট করতে পারে অনেক বেশি পরিমাণ অক্সিজেন, এবং যেটা আসলে সেফটি মার্জিন এই লিকুইড সিলিন্ডার থেকেও, যেটা ইমার্জেন্সি ক্রাইসিস অনেক বেশি ইউজ করা যায়, সেটা অনেক বেশি দরকার হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সাইটে আমি অনেক বেশি যেতে চাচ্ছি না, বিকজ ইট উইল নট বি ইন্টারেস্ট টু আওয়ার অডিয়েন্স। এবং যখনই আমরা যাই না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আমাদের SpO2 দেখা, অর্থাৎ স্যাচুরেশনটা কেমন আছে, এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই পসিবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট in their patients as well as the physician's hand is right now the pulse oximeter. FiO2 শব্দটা শুনতে শুনতে আমরা মনে হয় ইতিমধ্যে প্রায় মুখস্থ করে ফেলেছি। আমি শুধু একটু বলবো যে এটা বোঝাচ্ছে যে আমাদের যে ইন্সপায়ার্ড গ্যাস গুলো নিয়ে এর মধ্যে কতটুকু ফ্র্যাকশন আসলে অক্সিজেন আছে, দ্যাট ইজ কল্ড দ্য FiO2। এবং খেয়াল করতে হবে যে নর্মাল যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে তার FiO2 পরিমাণ কিন্তু অ্যারাউন্ড 21%, এবং আপনি যদি পার লিটারে অক্সিজেন পার লিটার করে বাড়াতে থাকেন তাহলে 4% করে এভরি এডিশনাল লিটারে কিন্তু বাড়তে থাকবে। মানে আপনি যদি কাউকে 1 লিটার পার মিনিট করে দেন তাহলে এটা অ্যারাউন্ড 20% হবে, 2 লিটার পার মিনিট করলে 24, 3 লিটার করলে 28, 4 লিটার করলে 32, 6 লিটার পর্যন্ত দ্যাট ক্যান হ্যাভ এ 40%। তাহলে আপনি কিন্তু কোন স্থানটাতে ফ্লো বাড়িয়ে FiO2 পার্সেন্টেজ কিন্তু বাড়িয়ে দিতে পারেন। কিন্তু আমাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে, যে ডিভাইস গুলোকে সামনে আমি দেখাবো, সেখানে দেখতে হবে কোন পর্যায়ে কতটুকু পর্যন্ত আসলে আপনি FiO2 নিয়ে যেতে পারবেন।
আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, যখন মানুষ অক্সিজেন নেয় তা সে কিন্তু শুধুমাত্র নাক দিয়েই যে অক্সিজেন নিবে তা না। এই যে অ্যাটমসফিয়ার আছে সেটাকে সে মাউথ ব্রিদিং এর মাধ্যমে মুখেও নিতে পারে। এটা ছাড়া এই যে ভলিউম অফ গ্যাস যেগুলো ইনহেল করা হচ্ছে তো এক্সহেল করা হচ্ছে এই মিনিট, এটা কিন্তু আমরা যে সেন্ট্রাল পোর্টে অক্সিজেন সাপ্লাইটা দিচ্ছি তাকে ডাইলিউট করে ফেলতে পারে, সো দ্যাট ই ক্যান অলসো লোয়ার দ্য FiO2। এই জন্য এক্সাক্ট FiO2 যেটা আপনি মেজারমেন্ট করে আসছে বলছেন সেটার কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে। দ্যাট হ্যাজ অলসো বিন সিন ইন দ্যাট পেপার। আমি বলবো যে ডিভাইস গুলো খুব মাত্র ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের বিশেষ করে বাংলাদেশ সেটিং এ কতগুলা ডিভাইস, এই ডিভাইস গুলাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে লো ফ্লো অক্সিডেশন অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া, আর একটা হচ্ছে হাই ফ্লো সিস্টেমের মধ্যে অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া। তো লো ফ্লো সিস্টেমের মধ্যে যে অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া এটাকে ভাগ করা হয়েছে এভাবে: নেজাল ক্যানুলা হতে পারে, একটা সিম্পল ফেস মাস্ক, ফেসে টেন্ট হতে পারে যেটা আমি দেখাবো, ভেঞ্চুরি মাস্ক অথবা ভেঞ্চুরি ডিভাইস নামে একটা জিনিস আছে, আরেকটা আছে পার্শিয়াল রিব্রিদার মাস্ক এবং নন রিব্রিদার মাস্ক। আর পাশাপাশি যদি আমরা হাই ফ্লো সিস্টেমের কথা বলি সেখানে আছে হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং প্রেসারাইজ কিছু কম্পার্টমেন্টাল জিনিস যেটার নাম হচ্ছে NIV অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশন, যেটার কম্পোনেন্ট হচ্ছে CPAP এবং BiPAP। আমরা আশা করি সেটা নিয়েও কিছু একটা ডিসকাশন করব এবং তার পরবর্তী সময় ভেন্টিলেশনের মাধ্যমে যে আসলে সাপ্লিমেন্টাল অক্সিজেন অনেক ভালোভাবে দেওয়া যায় সেটা নিয়ে হয়তো যদি সুযোগ পাই দু একটা কথা জানাবো আপনাদেরকে। আমি বলবো যে আমাদের যে COVID-19 এটার অক্সিজেন সাপ্লিমেন্টেশনটা হবে এসকেলেটিং থেরাপি। এই এসকেলেটিং এর প্রথম অংশ হচ্ছে আসলে নেজাল ক্যানুলা, যেটাতে আসলে আপনি 1 থেকে 6 লিটার পার মিনিট পর্যন্ত ফ্লো দিতে পারবেন। অ্যারাউন্ড FiO2 কিছুক্ষণ আগে আমি দেখেছি যেটা 20 থেকে 40% পর্যন্ত হতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো আপনার কাছে মনে হয় যে পেশেন্টের হাইপক্সিয়া ডেভেলপমেন্ট হচ্ছে আর্লি পার্ট, তখন কিন্তু এটার ভূমিকা আসলে অপরিসীম। বাইরের দেশে অনেকে এটা হোমে ইউজ করে, আমরা কিন্তু সাজেস্ট করছি তাকে হাসপাতালে আসার জন্য, অথবা কেউ যদি হোমে শুরু করে শুরুটা দিয়ে যেন সে হাসপাতালে চলে আসে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। যাদের অক্সিজেন রিকোয়ারমেন্ট আসলে অনেক বেশি নেই তাদের জন্য এটা খুব ভালো হবে। কারোর জন্য এটা কিন্তু ডিসকমফোর্ট হতে পারে, কিন্তু আমি বলবো যেটা মোর কমফোর্টেবল, কারণ এটা দিয়ে কথাবার্তাও বলতে পারে, মানুষজন খাওয়া দাওয়া করাতে পারে এবং ইন্টারফেস গুলো আসলে। আর হচ্ছে যে কস্টটা কিন্তু একটা বেশি না। ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা ফ্লোটা খুব একটা বেশি বাড়াতে আপনি পাচ্ছেন না, FiO2 একটু আনরিলায়েবল থেকে যাচ্ছে এবং এটা অনেক ক্ষেত্রে ডিসলজ হয়ে যায়, বারে বারে লাগাতে হতে পারে। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল ফেস মাস্ক। এই সিম্পল ফেস মাস্ক দিয়ে আপনি 5 থেকে 10 লিটার পর্যন্ত দিতে পারেন। সাধারণত যাদের একটু মডারেট অক্সিজেন রিকোয়ারমেন্ট হয় অর্থাৎ নেজাল ক্যানুলা দিয়ে গিয়েও যদি স্যাচুরেশন ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আপনি সিম্পল ফেস মাস্কে চলে যাবেন। এটারও যথারীতি লো কস্ট, অনেক ক্ষেত্রে এটা হায়ার FiO2 দিতে পারে ক্যানুলা থেকে, কিন্তু সমস্যা হচ্ছে একটা মানুষজন ডিসকমফোর্ট ফিল করতে পারে, পেশেন্টটা কনফাইন ফিল করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি এটা মূল কানেকশন অক্সিজেন থেকে খুলে যায় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতে পারে। ফেস টেন্ট এটা হয়তো অনেকে আমাদের জানি না, কিন্তু আমি এটা দেখাবো, খুব সিম্পল একটা ডিভাইস। এটাও কিন্তু একই রকম ভাবে ফেস মাস্কের মতো কাজ করে। এটা কিন্তু FiO2 অ্যারাউন্ড 50% হতে পারে, রিলায়েবল যদিও এটা না, কিন্তু এক্ষেত্রে কিন্তু হায়ার FiO2 ডেলিভারি ফেস মাস্ক থেকে দিতে পারে। ভেঞ্চুরি মাস্ক এটা হয়তো আমাদের অনেকে জানি অথবা জানি না, এই বিষয়টা আমরা যখন পিকচারিয়ালে আমি দেখবো সেখানে আমি একটু ডিসকাস করবো। এটাও কিন্তু 10 থেকে 15 লিটার পর্যন্ত আসলে অক্সিজেন ফ্লো দিতে পারে। ইন্টারেস্টিং হচ্ছে যে পার্শিয়াল রিব্রিদার অথবা নন রিব্রিদার মাস্ক, এগুলো আপনারা অনেকে দেখতে পাবেন যে যখন আপনারা কোনো ফ্লাইটে আমেরিকা অথবা কোথাও যাচ্ছেন সেখানে কিন্তু দেখবেন যে পার্শিয়াল অথবা নন রিব্রিদার মাস্ক গুলো দেয় এবং একটা কথা বলে যে আপনাদের এই যেখানে রিজার্ভারটা আছে এটা যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু অক্সিজেন পাবেন না। এই ধরনের কথাগুলো কিন্তু প্লেনে বলে। দিস ইজ কারেক্ট, কিন্তু কারণ আপনি হাই ফ্লে যে FiO2 ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন ইমার্জেন্সি সিচুয়েশন গুলোতে, এই সাপ্লিমেন্টেশন কিন্তু আপনি হাই একটা অক্সিজেন রিকোয়ারমেন্ট থাকলেও এই NRBটা আপনি ইউজ করতে পারবেন। এবং এই যে রিজার্ভার থাকে এই রিজার্ভারের মাধ্যমে আপনি অনেক বেশি পরিমাণে FiO2 দিতে পারবেন। ইট মে নট বি 100%, কিন্তু অ্যারাউন্ড 80% পর্যন্ত আপনি যেতে পারবেন। অনেক ক্ষেত্রে কিছুটা ডিসকমফোর্ট পেশেন্ট ফিল করে এসব ক্ষেত্রে, বিশেষ করে খাওয়া দাওয়া এবং ড্রিঙ্কিং যদি কেউ করতে চায় তাহলে একটা সমস্যা এবং মনিটরিং করার দরকার হতে পারে। এইগুলো হচ্ছে গিয়ে আপনার লো ফ্লো সিস্টেমে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেওয়া এবং পরবর্তী সময় হাই ফ্লো নেজাল। কারণ আমরা এই ডিভাইস গুলাকে নিয়ে আর একটু দেখি এবং পিক্টোরিয়াল জিনিসগুলো দেখি তাহলে হয়তো আমাদের আর একটু ক্লিয়ার হবে। তাহলে দেখেন এই নেজাল ক্যানুলা, সেকেন্ড ছবিটা হচ্ছে গিয়ে আপনার ফেস মাস্ক সিম্পল, থার্ডটা হচ্ছে NRB উইথ রিজার্ভার ব্যাগ এবং লাস্ট অফ অল ডাউন সাইড এটা হচ্ছে ভেঞ্চুরি ডিভাইস এবং তার মাস্ক। আসলে আমরা সে সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নেজাল ক্যানুলা এবং ফেস মাস্ক যেটা সবচেয়ে বেশি কমন, এই জন্য যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ যদি ভাবেন তাহলে সমস্ত উপজেলা থেকে চিন্তা করে, ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে চিন্তা করে একেবারে
টারশিয়ারি কেয়ার হসপিটালে এই দুটো জিনিসই কিন্তু আসলে সবচেয়ে বেশি প্রয়োজন এবং যেগুলোর ব্যবহার অনেক বেশি আর্লি করার দরকার আছে। আমি বলবো যেসব ক্যানুলার মাধ্যমে আমরা নেজাল ক্যানুলা দিচ্ছি এটা অনেক বেশি পরিমাণে আপনি আপডেটিং ভার্সন এখন আসছে, যেটার মাধ্যমে ইন্সপিয়ার যে অ্যাম্বিয়েন্ট এয়ারটা নেওয়া হচ্ছে এটা কিন্তু আমাদের এই নেজাল ক্যানুলা দিয়ে যে অক্সিজেন তার মাধ্যমে কিন্তু ডাইলিউট হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা কমে আসবে। এখনকার সময় আপনি রেগুলেশনের কানে যার থেকে গিয়ে এটা বাইন্ডিং করে দেওয়া এবং সিল করে থাকাটার সম্ভাবনা ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে যখন কেউ ক্যানুলা ব্যবহার করেন তার উপর দিয়ে একটা ফেস মাস্ক অথবা যেটা আপনার সার্জিক্যাল মাস্কের কথা বলি সেটার মাধ্যমে দিয়ে অ্যারোজল জেনারেশন যাতে কম হয় সেই সুযোগটা নিতে পারা যায় সবচেয়ে ভালোভাবে। আপনি যে ক্যানুলার মাধ্যমে দিচ্ছেন তাতে আমি আগেও বলেছি দেখেন 6 লিটারের বেশি দেওয়া যাবে না। কেউ যদি 6 লিটারের সারাক্ষণ শুধুমাত্র নেজাল ক্যানুলা দিয়ে দেন তাহলে সমস্যা হতে পারে, ড্রাইনেস একটা হতে পারে নেজাল, এবং অনেকেরই কিন্তু ইপিস্টেক্সিস আর নেজাল ব্লিডস করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে 6 লিটারের বেশি যেন আমরা কোনো সময় এখানে ফ্লো না দিই, তার কারণ ফ্লোটা আসলে আপনার লেমিনার ওয়েতে আমাদের রেসপিরেটরি ট্র্যাকে যেতে হবে, কিছুতেই যাতে টার্বুলেন্স না হয়। যদি অনেক বেশি টার্বুলেন্স হয় এটা আমার নেজাল এয়ার ক্যাভিটির মধ্যে ঘোরাঘুরি করবে, ফুসফুসে আপনি আসলে অক্সিজেনটা দিতে পারবেন না, এবং ইন দ্য মিন ওয়াইল কার্বন ডাইঅক্সাইড যখন চলে আসবে you can have a carbon dioxide retention। এই জন্য ফ্লো কিন্তু যেটি বলা আছে ঠিক সেভাবে দিতে হবে নেজাল ক্যানুলা দিয়ে। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, যদি হাই ম্যানুয়েট ভ্যালেশন অ্যাম্বিয়েন্ট এয়ার গুলো যদি চলে আসে তাহলে কিন্তু আমার এফআইওটা কিছুটা কমিয়ে যেতে পারে। সিম্পল ফেস মাস্ক দেখেন আমাদের বাংলাদেশি মানুষজন যেভাবে পড়ছেন, একটাই কথা বলবো যে তারা সাপ্লিমেন্টাল অক্সিজেন যখন পেশেন্ট স্পন্টেনিয়াসলি ব্রিথ করে তাদেরকে আসলে সিম্পল ফেস মাস্ক দিয়ে দেওয়া হবে। এটার কোনো রিজার্ভ বা ব্যাগ থাকে না, দুইটা সাইডে কতগুলো পোর্ট থাকে, এইগুলোকে বলে এক্সালেশন পোর্ট, অর্থাৎ ধীরে ধীরে আপনার কার্বন ডাইঅক্সাইড গুলো চলে আসার চেষ্টা করবে। এটা এই জন্য এই হোল গুলা দোনো দিকে করা হয়েছে, এবং এটা মিক্সিং আপ করতে পারে আমাদের যে অ্যাম্বিয়েন্ট এয়ার অথবা অ্যাটমসফিয়ারিক এয়ার আছে তার সঙ্গে। এফআইওটা এটা ডিটারমাইন করা যায় ফ্লোর উপর দিয়ে, এবং মাসটা কি আসলে ফিট হলো কিনা সেটার উপর, এবং পেশেন্টের মিনিট, কারণ পেশেন্ট নিজের থেকে ব্রেথ নেবে কিন্তু সেই জন্য পেশেন্টের মিনিট ভেন্টিলেশনের উপর কিন্তু এফআইওটা নির্ভর করবে। আর হচ্ছে টিউবিং, যেটা অক্সিজেনের সঙ্গে লাগানো আছে এই পোর্টে, যেমন এই বাচ্চাটার ক্ষেত্রে অথবা এই পুরুষটার ক্ষেত্রে, এটা যদি কোনো কারণে খুলে যায় তাহলে কিন্তু আসলে ইনসাফিসিয়েন্ট অক্সিজেন হয়ে যাবে এবং আপনি কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে রিব্রেথ করতে পারেন। ফেস স্ট্যান্ড এটা কিন্তু আমাদের এখানে খুব বেশি প্র্যাকটিস নেই। এটা হচ্ছে যে অনেকে আছে যে যখন একটা মাস্ক দেওয়া হয় খুবই ডিসকমফোর্ট ফিল করেন, টলার করতে পারেন না মাস্ক, অনেক ক্লায়েন্ট আছে। তো তাদের ক্ষেত্রে যদি আমরা একটা মডারেট অ্যামাউন্ট অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট দিতে চাই তখন তাদের জন্য একটা ফেস স্ট্যান্ড করা হয়েছে। এখানে আসলে ফ্লোটা অনেক বেশি দেওয়া হয় এই জন্য যে এটা একটু দূরবর্তী সময় থাকে নাক থেকে, যাতে উনি কমফোর্টটা ফিল করেন। 5 থেকে 15 লিটার পর্যন্ত আপনি দিতে পারবেন। ইন্সপায়ার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন 50% পর্যন্ত যেতে পারে, এবং এটা লুজ ফিটিং ডিজাইনের জন্য, ফ্লো লিমিটেশনের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু প্রেসাইজ কন্ট্রোল করা অনেক সময় ডিফিকাল্ট হয়, যদিও পেশেন্ট খুব কমফোর্ট এটা থাকতে পারে। লুক এট দ্য পিকচার, শি ইজ স্মাইলিং ইভেন দো শি ইজ গেটিং লট অফ অক্সিজেন। এবার আমি একটু ভেন্টুরি মাস্ক এনআরবি এই দুটো সম্পর্কে একটু দেখাই। অনেক কালারফুল জিনিস আপনি দেখতে পাচ্ছেন। আমি বলবো ভেন্টুরি মাস্ক এবং বাল্বের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যখন এফআইইউটির কথা চিন্তা করি আমরা ভাবি একটা লোককে ফ্লো বাড়িয়ে দিব কিনা তাহলে এফআইইউটি বেড়ে যাবে, তাহলে ফ্লো অথবা প্রেসার ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু এফআইইউটিকে আমরা ডিকটেট করি। কিন্তু এখানে আসলে ডিভাইস ডিকটেট করবে কি পরিমাণ এফআইইউটি আপনি ডেভেলপ করতে পারবেন। এগুলো বিভিন্ন কালারে কোড করা থাকে, যেমন ধরেন ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, রেড এবং গ্রিন। অর্থাৎ আপনি মনে করছেন যে আমি 24% এফআইইউটি দিতে চাই, শুধু 2 লিটারে মানুষ অক্সিজেন পাবে। ইউ ক্যান ফিক্স ইট ফ্রম দ্য ডিভাইস, নট ফ্রম দ্য ফ্লো। তাহলে ব্লু যদি কালার দেখতে পায় তাহলে কেউ বুঝতে পারবে হি ইজ গেটিং 24% এফআইইউটি। যদি হোয়াইট হয় 28%, অরেঞ্জ হলে 31, ইয়েলো 35%, রেড হলে 40%, ইভেন ইউ ক্যান গো টু 60% এফআইইউটি বাই গিভিং দ্য গ্রিন ওয়ান। এই জন্য এই যে ডিফারেন্ট কালার গুলো কোড করা হয়েছে, এই কোডের মাধ্যমে কিন্তু বারে বারে চেঞ্জ করে আপনি কিন্তু এফআইইউটি চেঞ্জ করতে পারেন। বর্তমান সময়ে ভেন্টুরি বাল্বের বারে বারে চেঞ্জ করার এই সমস্যাটা যাতে না থাকে এই জন্য একটা ডিভাইস করা হয়েছে, লেফট সাইডে দেখেন। এটার মাধ্যমে শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন ডিফারেন্ট কালার, অর্থাৎ একটা ডিভাইসে আপনি করবেন, একটা নিচে একটা বাল্ব থাকবে, সে সুইচ চেঞ্জ করে করে ব্লু থেকে হোয়াইট, হোয়াইট থেকে অরেঞ্জ, থেকে ইয়েলো, রেড, গ্রিন, so that you can change the FIT by using the same device rather than opening up these different devices. This is wonderful, এবং এটা ওয়ান্ডারফুল যদি আমরা মনে করি কাউকে আমাদের অনেক বেশি পরিমাণ এফআইট দিতে হবে না, লাইক সিওপিডি পেশেন্ট এন্ড আদার্স, এটার জন্য চমৎকার হবে ভেন্টুরি বাল্ব। রিব্রিদার মাস্কের মধ্যে কতগুলো আছে পার্শিয়াল, কতগুলো আছে নন রিব্রিদার। আমাদের বাংলাদেশে কিন্তু নন রিব্রিদার অনেক কমন, কিন্তু খেয়াল করতে হবে
পার্শিয়ালও কিন্তু নন রিব্রিদার কিছু মাছ আসছে, মানে এখানে ব্যাগটা আপনাকে 1/3 থেকে হাফ ফুলফিল রাখতে হবে এবং অনেকগুলো ফেস মাস্ক মাধ্যমে এটা ব্যবহার করা হয়। যেহেতু ফেস মাস্কটা কনসিলমেন্ট থাকে না এবং এখানে অনেক হোল থাকে, সেই জন্য আপনি যতই চান না কেন অক্সিজেন পোর্টের মাধ্যমে ব্যাগটা 100% ফুল করেন, আপনি 100% এফআইইউটা আসলে কিন্তু এখানে দিতে পারবেন না। হার্ডলি বলা হয় যে 80% হয়তো অক্সিজেন আপনি নন রিব্রিদার মাস্কে দিতে পারবেন। তাহলে যদিও এটা ম্যানুফ্যাকচারিং আপনাদেরকে বলবে যে আমরা 100% অক্সিজেন দেবো, বাট দ্য ট্রু ইজ দ্যাট ক্লিনিক্যাল পার্সপেক্টিভে নন রিব্রিদার মাস্ক উইথ রিজার্ভার ক্যান গিভ এ ফ্লো of 10 to 15 লিটার পার মিনিট এবং যেখানে এফআইইউটা থাকবে অ্যারাউন্ড 80%। জেনারেল ম্যানেজমেন্টটা খুব সিম্পল। টাইমলি আমরা যদি ইফেক্টিভ অক্সিজেন থেরাপি দিই, যেটা শুরু করতে হবে লো ফ্লো দিয়ে, ইনক্লুডিং নেজাল ক্যাথেটার অথবা ক্যানুলা এবং মাস অক্সিজেনেশন, এবং প্রয়োজন বোধে আমরা কিন্তু নেজাল হাই ফ্লো অক্সিজেন থেরাপি অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশনে যাব। আসুন এই যে এসকেলেশন, এটাকে বোঝার চেষ্টা করি। আমাদের গাইডলাইন গুলোতে আমরা এটাই বলার চেষ্টা করেছি, যারা অ্যাওয়েক থাকবে তাদের জন্য প্রন পজিশন হেল্পফুল হয়। কিভাবে হয় সেটা আমি সামনে হয়তো আপনাদেরকে বলবো। কিছু কিছু ক্ষেত্রে এইসব হাইপক্সিক কন্ডিশন গুলোতে একটু পারমিসিভ হাইপক্সি অ্যালাউ করবেন আমরা, এবং সেটা হচ্ছে অ্যারাউন্ড 88%। তাহলে এই যে ডিভাইস গুলো আমরা চেঞ্জ করছি, একটা ক্যানুলা থেকে ম্যাস থেকে আপনার ভেন্টি থেকে আপনার নন রিব্রিদার অন দেন হাই ফ্লো, এটা জন্য আমাদেরকে খেয়াল করতে হবে স্যাচুরেশন কি আসলে 88% অ্যাবাভ আছে কিনা। ইটস নট এসেনশিয়ালি টু বি 95%, ইটস নট এসেনশিয়ালি টু বি মোর দ্যান 92%। তাহলে এই পারমিসিভ হাইপক্সিয়া কিন্তু আমাদেরকে অনেক অক্সিজেন কনজিউম করার ডিভাইসকে কনজিউম করতে হেল্পফুল করবে। এই অংশগুলা তাহলে আমাদের এইভাবেই শুরু হবে, নেজাল ক্যানুলা দিয়ে 6 লিটার পর্যন্ত। যদি আমরা 88% রিচ করতে না পারি, সিম্পল মাস্কে চলে আসবো 10 লিটার পার মিনিট পর্যন্ত। 60% এফআইইউ দিলাম, তারপরও এটা অ্যাচিভমেন্ট হচ্ছে না, মানে 88 এর নিচে আছে, তখন আমরা ভেঞ্চুরি মাস্কে যেতে পারি। তারপরে হয়তো আমরা পার্শিয়াল রিব্রিদারে যেতে পারি। যদি 88% রিকভার না হয়ে থাকে, তখন হয়তো আমরা নন রিব্রিদার মাস্কে 15 লিটার পার মিনিট করে অ্যারাউন্ড 88% মতো দিতে পারবো। আর হাই ফ্লো ডেলিভারি যে ডিভাইস গুলো আছে, আমরা এখনই সেটা নিয়ে আলোচনা করব, এবং নন ইনভেসিভ ভেন্টিলেশন। অনেকে বলে থাকেন যে এই দুইটা কিন্তু একই রকম ডিভাইস কিনা, কিন্তু আমি বলবো দুইটাই কিন্তু একই রকম ডিভাইস নয়। দুইটা একই রকম ডিভাইস নয় এই জন্য যে হাই ফ্লো নেজাল ক্যানুলা দেখেন, যখন এটা ক্যানুলা সিস্টেম, এটা এবং পকেটিং থাকে, এবং ইউজুয়ালি এটা খুব একটা মুভমেন্ট অথবা শিপমেন্ট হয় না। নেজাল থাকে অনেক বেশি পরিমাণটি আটকে রাখতে পারেন না, যেটা সাধারণত এনআইভিতে হয়। এটার সুবিধা আছে এরকম যে এটা কিন্তু আপনি শুরু করতে পারেন 30 লিটার পার মিনিট দিয়ে, এবং শুরুটাই হয় অ্যারাউন্ড 60% এফআইইউ দিয়ে। এটাকে রিচ করতে পারেন 30 থেকে 40, 40 থেকে 50, 60, 70 এবং 70 লিটার পার মিনিট পর্যন্ত যখন আপনি যাবেন, 100% এফআইইউ ক্যান বি অ্যাচিভ। সো হাই ফ্লো নেজাল ডেলিভারি সিস্টেম ইজ আ ওয়ান সিস্টেম, যেটা অ্যাম্বিয়েন্ট যত টেম্পারেচার যাই এয়ার থাকুক না কেন, সেটাকে কমপ্লিটলি আউট অফ ট্রাকে করে 70 লিটার পার মিনিট যদি আমরা দিতে পারি, তাহলে 100% এফআইইউ আমরা রিচ করতে পারবো। তবে খেয়াল করতে হবে এই যে ফ্লো রেটটা সবসময় কিন্তু সিনক্রোনাসলি রেইজ যে করবে সেটা নাও হতে পারে। এটা ওয়েল টলারেটেড, এটা যখন নেওয়া হয় এটার উপর দিয়ে আপনি একটা ফেস মাস্ক ইউজ করতে পারেন, অ্যারোজল জেনারেশন যাতে কম হয়ে থাকে। এবং এটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি 10 থেকে আপনি বাড়াতে থাকেন লিটার, এটা একটা পিপ জেনারেট করে, which is a positive and expiratory pressure। আমি কিছুক্ষণ পরে আসছি পিপ সম্পর্কে বলতে। তাহলে 30 থেকে যদি আমরা 1 পিপ করে প্রতি 10 লিটারে বাড়াই, যখন আমরা 70 লিটারে পৌঁছবো, 5টা পিপ পর্যন্ত আমরা জেনারেট করতে পারবো। তাহলে লিমিটেশনটা হচ্ছে ওই জায়গাতে আপনি 5 পিপের বেশি কিন্তু হাই ফ্লো ডেলিভারি যদি 70 লিটারও দিতে পারেন, বাড়াতে পারবেন না। ইফ ইউ নিড এ হাই পিপ, ইউ ক্যান নট ইউজ হাই ফ্লো নেজাল ডেলিভারি সিস্টেম। এটার সুবিধা হচ্ছে মানুষ খেতে পারে, অনেক সাথে কথাও বলতে পারে, কমফোর্টটা তার জন্য ভালো থাকে। কিন্তু আরো কিছু সমস্যা হচ্ছে, এত বেশি পরিমাণ হিউমিডিফাইড এবং হিউমিডিফাইড ছাড়াও হাই টেম্পারেচার বেজ অক্সিজেন দেওয়া হয় যে নেজাল গুলা ক্রাস্টিং হয়ে যায়, ড্রাইনেস, ইনভেরিয়েবলি অনেকেরই কিন্তু ব্লিডিং এর আমরা কমপ্লেন পেয়েছি, এবং অনেকের কিন্তু এই যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লো তাদের নেজাল এয়ারওয়ে দিয়ে এয়ারওয়েতে যাচ্ছে, এটাতে ডিসকমফোর্ট ফিল করতে পারে। তাহলে হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের অনেক বেশি ইউজ হচ্ছে। একটা বিশাল প্রবলেম হচ্ছে যে এটা অনেক বেশি পরিমাণ অক্সিজেন কনজিউম করে ফেলে। অ্যারাউন্ড এমন হতে পারে যে লক্ষাধিক লিটার তার লেগে যেতে পারে। অন এন এভারেজ আমি বলবো একটা মানুষের যদি হাইপক্সিয়া থেকে থাকে, তার হয়তো 14,500 লিটার মতো অক্সিজেন প্রয়োজন হতে পারে একটা দিনে। কিন্তু যদি আপনি হাই ফ্লো নেজাল ক্যানুলাতে দেয়, তাহলে সেই পরিমাণটাই বেড়ে গিয়ে প্রায় 13 লক্ষ পরিমাণ হয়ে যেতে পারে। সো আপনি হয়তো হেপাইটিস অনেক বেশি পাচ্ছেন এই ওয়ার্ম হিউমিডিফাইড এয়ার দিয়ে, কিন্তু আনফরচুনেটলি ক্যানট জেনারেট দ্য লট অফ পিপ, এবং এটা কিন্তু
অনেক বেশি পরিমাণ অক্সিজেন একটা সিস্টেমে নিয়ে নিতে পারে। যেখানে আমাদের এখানে অসংখ্য রোগী থাকে 500-600, সেখানে যদি প্রচুর পরিমাণ হাই ফ্লো নাসাল ক্যানুলা চলে, there will be serious amount of problem of other patient. নন ইনভেসিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে চলে আসলাম। এটাকে কিন্তু হাই ফ্লো সিস্টেমের মধ্যে বলা হচ্ছে। এটা একটা সুবিধা হচ্ছে যে আপনি হাই ফ্লো দিয়ে গিয়ে কিছু করছেন না, প্রেসারকে জেনারেট করছেন থ্রু এ সিস্টেম অফ দি মেশিন। এবং এখানে দুটো জিনিস আপনারা দেখতে পাবেন নন ইনভেসিভ ভেন্টিলেশন, একটা নাম হচ্ছে সিপ্যাপ আর একটা হচ্ছে বাইপ্যাপ। সিপ্যাপটা আমি বলবো যে এখানে দুটো জিনিস আছে, আপনারা জানেন, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। ইন্সপিরেশনে একটা পজিটিভ এয়ারওয়ে প্রেসার থাকে, এটাকে বলে আইপ্যাপ। এক্সপিরেশনের সময় একটা পজিটিভ এয়ার প্রেসার দেওয়া হয়, এটাকে বলে ইপ্যাপ। সাধারণত কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো যে এইসব ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস প্রেসার সে আসলে কমপ্লিট সাইকেল অফ দ্য রেসপিরেশনে দিতে থাকে। এটা রেঞ্জটা 5 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ আপনি 5 পর্যন্তও দিতে পারেন তাকে। এবং তার ক্ষেত্রে আপনি 5 সেন্টিমিটার ওয়াটার পরে ধীরে ধীরে বাড়িয়ে 8, 10, 15, 20 পর্যন্ত কিন্তু আপনি সিপ্যাপে যেতে পারেন। আর বাইপ্যাপ মনে হচ্ছে এটাকে বলে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার। এটা যদি বুঝতে হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে যদি কাউকে আপনি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার দিয়ে থাকেন, এটার উপর দিয়ে যদি আপনি কাউকে আরো প্রেসার সাপোর্ট দেন, তখন এটার নাম হচ্ছে বাইপ্যাপ। অর্থাৎ সিপ্যাপ লেখার সময় আপনি লিখবেন 0/5, তার মানে হচ্ছে আপনি 5 সেন্টিমিটার ওয়াটারই একটা প্রেসার কনস্ট্যান্টলি দিচ্ছেন, ভেরিয়েশন করছেন না অনেক কিছু। কিন্তু যখন আপনি বাইপ্যাপ লিখবেন তখন লিখতে হবে আপনাকে 10/5, তার মানে আপনি কন্টিনিউয়াসলি একটা 5 সেন্টিমিটার ওয়াটার প্রেসার দিচ্ছেন, তার উপর দিয়ে হঠাৎ করে ইনস্পিরেশনের সময় আপনি 10 সেন্টিমিটার ওয়াটার একটা প্রেসার দিলেন, তার মানে এটা একই একটা প্রেসার যাবে, দ্যাটস অল। এবং এটাকে যেটা বলা হচ্ছে প্রেসার সাপোর্ট ওভার দ্য পিপ, অথবা বলা হচ্ছে প্রেসার সাপোর্ট ওভার দ্য সিপ্যাপ। এই জন্য যে আমরা যদি জিনিসটা বুঝতে পারি তাহলে কোন ডিভাইসটা কখন ব্যবহার করতে হবে সেটা আমরা হয়তো বুঝতে পারবো। এটাই আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলার চেষ্টা করলাম। আমরা যখন নর্মাল ব্রিদিং নিই, আপনারা জানেন ডায়াফ্রামটা নিচের দিকে চলে আসে, অ্যাবডোমেন ফুলে যায়, এবং এই যে নেগেটিভ প্রেসারটা ডেভেলপমেন্ট হয় তাতেই কিন্তু এয়ারটায় আমাদের চলে আসে। সো ইট ডাজন্ট অ্যাকচুয়ালি বেসলাইনে অনেক বেশি পরিমাণ পজিটিভ প্রেসার লাগে না। কিন্তু যখন আমরা এক্সপিরেশন নিই, ডায়াফ্রামটা উপরে চলে আসে, পজিটিভ প্রেসারটা কিন্তু এয়ারওয়ে দিয়ে চলে যায় এবং এটা বেসলাইনের কাছাকাছি থাকে। দ্যাটস দ্য রিজন ওয়াই নর্মাল ব্রিদিং এ কিন্তু আসলে অ্যারাউন্ড 0 মিলি সেন্টিমিটার ওয়াটারের কাছাকাছি আমাদের প্রেসার। কিন্তু যখন আপনি সিপ্যাপ ব্যবহার করবেন, আপনি কন্টিনিউয়াস একটা 5 হোক 10 হোক একটা প্রেসার জেনারেট করতে থাকবেন। দ্যাট ইজ দ্য রিজন দিস পজিটিভ প্রেসার ইজ কল্ড কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার। ঠিক এটার উপর দিয়ে হঠাৎ করে যেটা আমি বললাম যে আপনার ইন্সপিরেশনের সময় যদি একটা এক্সেসিভ প্রেসার সাপোর্টটা দিয়ে দেন, সেটার নাম হবে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার। তাহলে দুটার মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে, এটা আমরা পরবর্তী হয়তো ছবিতে দেখতে পাবো। এনআইভির আরেকটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন এটা ব্যবহার করছেন খুব সিল মাস্কের প্রয়োজন হয়। এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন যেটা ভাইরাসকে ফিল্টার করবে, এবং এটাকে এমন ভাবে বাঁধতে হবে যাতে ফিটিংটা অনেক বেশি ক্লোজ আর টাইটিং হয়, আদারওয়াইজ এটা কিন্তু অ্যারোজল জেনারেট প্রসিডিউর। এই জন্য সমস্যা, এই জন্য দেখবেন যে হেডে একটা ব্যান্ড, এখানে একটা ব্যান্ড থাকে, এবং এমন ভাবে সিল করা থাকে যাতে কোনোভাবে অক্সিজেন এখানে লিক করতে না পারে। যদি সরাসরি এদিক দিয়ে যে অক্সিজেন পোর্ট থাকে, ফিল্টার থাকে, তাহলে কিন্তু আরো অনেক সুবিধা। অনেকে কিন্তু এটাতে অনেকে ডিসকমফোর্ট ফিল করে সিপ্যাপ বাইপ্যাপ, এবং সেই জন্য আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে চীনে এবং কিছু কিছু স্থানে ইউরোপে, বিশেষ করে ইটালিতে এই হেলমেট ডিভাইসটাকে ইউজ করার। আমাদের এখানে এটা আমরা অনেক বেশি দেখিনি, কেউ ব্যবহার করতে দেখেছি। এই হেলমেট ডিভাইসের সুবিধা হচ্ছে যারা অনেক ডিসকমফোর্ট ফিল করেন ইন দি ফেস মাস্কে অথবা ভেরি টাইট সিলিং অথবা নেজাল সিলিং এ, তারা কিন্তু এই ধরনের স্পেস পেয়ে যাবেন যেখানে ভিতরে তারা শ্বাস প্রশ্বাস নিতে পারবেন, এবং দ্য ডিভাইস ইজ ভেরি ওয়ার্কিং গুড। তাহলে আমরা যদি রেসপিরেটরি সাপোর্টের কথা বলি, আমাদের হাইপক্সিক কন্ডিশনগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি যে যাদের এসপিওটা আসলে 92% নিচে, কিন্তু পিএফ রেশিও মানে আপনাকে বলা হচ্ছে ফ্লো এবং এয়ার রেশিও যদি কারো লেস দেন 300 হয়, তাহলে আমরা সিস্টেমটা কিভাবে করব। যদি এমন কোন রোগী হঠাৎ করে চলে আসে যাদের পিএফ রেশিওটা আসলে লেস দেন 200, আরেকটা আছে লেস দেন 100, তার মানে দেখেন যত বেশি কম হবে পিএফ রেশিও তত বেশি খারাপ। এবং এটাকে করা হয়েছে উইথ দি ডেফিনিশন অফ দ্য ARDS। আপনারা জানেন ক্লাসিফিকেশনটা, আমি সেখানে ডিটেইল যাব না, কিন্তু শুধু একটা ইস্যু, এই মাইল্ড ARDS এর ক্ষেত্রে কিন্তু আমরা শুরু করতে পারি দেখেন নেজাল ক্যানুলা থেকে সিম্পল মা, যেটা আমি কিছুক্ষণ আগে বলে আছি। কিন্তু যদি মডারেট থেকে সিভিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি এখানেই শুরু করব,
এমনও পেশেন্ট আসতে পারে যে আপনার কাছে কন্ডিশন অ্যারাউন্ড 60% স্যাচুরেশন নিয়ে উপস্থিত হয়েছে। আমি বলবো আপনি ওটাও বুঝতে নাও পারেন যে রোগীটা কি সিওপিডি আছে নাকি হার্ট ফেলিওর হলো, তার জন্য কি হাইপক্সিয়া হলো, নাকি এটা কি অগমেন্ট করে দিল আমাদের কোভিড-19। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, গো ফর দ্য এনআরবি। এবং এই এনআরবিটা আপনি যখন দিচ্ছেন, আপনি 15টা মিনিট দিয়ে তাকে জাজ করেন, তারপরে দরকার হলে আপনি ডিসকেলেট করে ফেলতে পারবেন। আপনি হয়তো ভাবছেন স্যার যদি পেশেন্টটা সিওপিডি হয় তাহলে কি হবে। আমি বলবো একটা সিওপিডি পেশেন্ট হাইপক্সিয়া হয়ে যদি ক্রিটিক্যাল ইলনেস করতে হয়, এটা ডেজ যাবে, নট আওয়ার্স। ডেজে গেলে তার হাইপক্সিয়া তাকে হয়তো রেসপিরেটরি ফেলিওর করবে, আদারওয়াইজ 15 মিনিটস উইল নট বি এ বিগ প্রবলেম। তাহলে এভাবে যদি আমরা রেসপিরেটরি সাপোর্টটাকে ভাগ ভাগ করে ফেলি, আমাদের পেশেন্টের কেয়ারটা ভালো হবে। এই কথাগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগেও বলে ফেলেছি। আসলে নেজাল কেননা কি ব্যাপারে কোনটা দিব, স্যাচুরেশন লেস দেন 88% হচ্ছে আমাদের টার্গেটিং। যারা যতক্ষণ পর্যন্ত অ্যাওয়েক থাকবে তাদের জন্য অ্যাওয়েক প্রনিং প্রমাণিত। এখন পর্যন্ত ওইটা প্রমাণ করা যায় না এই ভেন্টিলেশন ইনডিউস প্রনিং এ তাদের হেল্পফুল হয় কিনা। আমরা যদি PO2 ফ্র্যাকশন এবং FiO2 রেশিওটা যদি মোর দেন 150 রাখতে পারি, উই শুড বি হ্যাপি অ্যাজ এ পার্ট অফ দ্য ফিজিশিয়ান। SpO2 যদি আমরা 88% এ বেশি রাখতে পারি, উই শুড বি হ্যাপি দ্য কারেকশন অফ দ্য হাইপক্সিয়া। আমরা যদি PO2 55 ও রাখতে পারি, উই শুড বি ভেরি হ্যাপি। কারণ আপনার খেয়াল করতে হবে যে আমরা প্রথমেই কিন্তু ওই যে অক্সিডিসোসিয়েশন কার্ভে বলেছি 60 মিলিমিটারের নিচে এসে গেলে আসলে যত রকম সমস্যা হবে। আর বাকি হচ্ছে যে যখন আপনি সমস্ত প্রসেস গুলোকে এসকেলেটিং করে গিয়ে NIV তে এসেও যদি কোনো পেশেন্টকে দীর্ঘ সময় 88% এর নিচেই চলে যায় SpO2, তখন আর উপায় থাকছেই না, মেকানিক্যাল ভেন্টিলেশন আমাদের যেতেই হবে। প্রনিং, এটার কিছু ছবি দেখাচ্ছে। এটার জন্য আসলে একটা প্রনিং গ্রুপ টিম লাগে। আনফরচুনেটলি আমাদের বাংলাদেশে আমরা এটা ক্রিয়েট করতে পারিনি। যারা সেলফ প্রনিং করতে পারেন তাদের জন্য হয়তো অনেক সুবিধা, আর যারা একেবারেই প্রনিং করতে পারছেন না তাদের জন্য বলা আছে আপনি যদি প্রন করতে নাও পারেন ঠিকভাবে, তাহলে রাইট লেটারাল অথবা লেফট লেটারাল অথবা চেঞ্জ অফ পশ্চার করতে পারেন 60 to 90 ডিগ্রি, এবং এভাবে ঘুরে ঘুরে, তাহলেও কিন্তু অনেকটুকু স্যাচুরেশন বেটার থাকবে। খেয়াল করতে হবে প্রনিং ইটসেলফ ইজ অলসো অ্যারোজল জেনারেশন প্রসিডিউর। এই জন্য যেসব প্রসিডিউর গুলো অনেক বেশি অ্যারোজল জেনারেট করতে হবে, এগুলিকে করার সময় আমাদের যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছেন তারা যেন বি কেয়ারফুল হবে। নাও সামথিং অ্যাবাউট দ্য ভেন্টিলেটর এবং মেকানিক্যাল ভেন্টিলেশন। আমি বলবো আর ইউ রেডি? এই জন্য যে ভেন্টিলেটরের সামনে গিয়ে আমাদের ফিজিশিয়ানরা সবাই একটু নার্ভাস হয়ে যায়, এক্সেপ্ট দ্য ICU এবং রেসপিরেটরি স্পেশালিস্ট। তার কারণ আমাদের মধ্যে যার এই মেশিনে হয়তো বিপ বিপ করে আওয়াজ করছে, অসংখ্য রকম কার দেখাচ্ছে, ইট বিকামস পাজলিং সিচুয়েশন আর নট। আমি বলবো আমাদের যদি কিছু বেসিক ধারণা থাকে, ডোন্ট গেট অ্যাফ্রেড ইন ফ্রন্ট অফ দ্য ভেন্টিলেটর এন্ড মেকানিক্যাল ভেন্টিলেশন। আসুন আমরা ছোটখাটো কিছু আলোচনা করি, তাহলে হয়তো আপনারা সবাই এই বিষয়টা নিয়ে কিছু ক্লিয়ারেন্স পাবেন। তার আগে আমি এই যে আপনার হাইপক্সিয়া ARDS হচ্ছে তাদের ভেন্টিকুলার স্ট্র্যাটেজি বোঝানোর জন্য ছোটখাটো দু একটা জিনিস বলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। সাধারণত এটা হচ্ছে মনে করেন একটা সিটি স্ক্যান, যেখানে এটাকে ভার্টেব্রা বোঝানো হচ্ছে, এটা হার্ট, এটা স্টার্নাম এবং দুটো লাং। খেয়াল করবেন আমাদের দুটো লাং কিন্তু আসলে হোমোজেনিয়াস। তার মানে আপনি যখন বাইরে থেকে কোনো এয়ার প্রেসার দিবেন, এটা সম পরিমাণ কিন্তু এক্সপান্ড করবে দুটো লাংকে, যদি আমাদের লাংটা ভালো থাকে। এখন হলো কি, আমাদের নিউমোনিয়া হয়ে গেল ভাইরাল, এবং আমরা ARDS এর মতো ডেভেলপমেন্ট করে ফেললাম। এই সিক্রেশন গুলো যে জমে যাচ্ছে অ্যালভিউলাইয়ের ডিফারেন্ট জায়গাগুলোতে অথবা ইন্টারস্টিশিয়ামে, সেটা কিন্তু অনেক পরিমাণ রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। এবং আপনারা জানেন যে নিউমোনিয়ার একটা বিষয় হচ্ছে কনসলিডেশন হয়ে যাওয়া অথবা সলিডেশন হয়ে যাওয়া, মানে আপনি কনক্রিট বানিয়ে ফেলছেন লাংকে। তখন আপনি কিছু প্রেসার দিলেন, তাহলে কি হবে, নর্মাল লাং কিন্তু তার নর্মাল হোমোজেনিসিটি মেনটেন করে অ্যারেশন করবে, কিন্তু এখানে যে লাল পোর্শনটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্ট দেওয়ার কারণে এখানে কিন্তু এয়ার প্রেসারটা কাজ করবে না, বরঞ্চ এই যে এয়ারটা আপনি দিয়ে দিলেন এটা চলে যাবে নর্মাল লাংয়ের ক্ষেত্রে। সো লস অফ হোমোজেনিসিটির জন্য যেটা হবে, লাং উইল বি এক্সপ্যান্ড ইন দ্য নর্মাল টেরিটরি হিউজলি, যদি আমরা টাইডাল ভলিউম বাড়াতেই থাকি। যদি আমরা টাইডাল ভলিউম মানে একসঙ্গে অসংখ্য প্রেসার অথবা প্রচুর পরিমাণ ভলিউম আমরা যদি দিয়ে ফেলি, তাহলে যেহেতু কংক্রিট পোর্শনের প্রেসারটাকে নিতে হচ্ছে নর্মাল লাংকে, এটা অনেক বেশি এক্সপান্ড হয়ে যাবে এবং টিয়ার হয়ে যাবে, যেটার নাম হচ্ছে ব্যারোট্রমা। ক্লিনিক্যালি আসলে আমরা রিফ্লেকশন দেখি এটার নিউমোথরাক্স। শুধু সমস্যা সেটাই নয়, যে কারণে আপনি ARDS করলেন ইনফ্ল্যামেশন, সেখানে যত রকম ইন্টারলিউকিন 1 TNF গুলো রিলিজ হয়, যখন আপনি ব্যারোট্রমা করে দিবেন এটা আরো বেশি পরিমাণ রিলিজ হবে, ইনফ্ল্যামেশনটা আরো অনেক বেড়ে যাবে। এই জন্য যে রোগীগুলোর আপনার হাইপক্সিয়া হয়ে ARDS ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে নিউমোনিয়া থেকে, তাদের ক্ষেত্রে কখনোই আসলে হাই টাইডাল ভলিউম স্ট্র্যাটেজি হতে পারে না। ইউ ক্যান ইজিলি সি দ্যাট ব্যারোট্রমা প্রিভেনশনের জন্য স্ট্র্যাটেজিটা হবে লো টাইডাল ভলিউম। ওকে, দিস ইজ ওয়ান।
সেকেন্ড থিং হচ্ছে আমরা ধরি লাংয়ের অংশগুলোকে ভাগ ভাগ করে ফেলি, তাহলে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমরা পাচ্ছি অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই গুলা কিন্তু ব্লাড ভেসেলের সারাউন্ডিং এ থাকে, আপনারা দেখেন। এবং এখানে যদি আপনি অক্সিজেন কনস্ট্যান্ট দিতে পারি তাহলে অক্সিজেন খুব সহজে চলে আসবে, কারণ অক্সিজেন ডিফিউশন পদ্ধতিতে এয়ারওয়ে থেকেই আপনার ব্লাড ভেসেলে চলে যায়। কিন্তু যদি কোনো এআরডিএস ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে সমস্যাটা হচ্ছে এই অ্যালভিওলের চারদিকে ফ্লুইড as well as different cell inflammation জমতেই থাকে, and that causes the constrictions of this alveoli leading to the collapse, যেটার কারণে কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি আমি, দেখেন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি যে কনস্ট্যান্ট যদি আমরা অক্সিজেনকে দিতে থাকি, যেহেতু অক্সিজেন ডিফিউশন পদ্ধতিতে যায়, আমরা যদি তাকে পিক জেনারেট করি, পজিটিভ অ্যান্ড এক্সপিরেটরি প্রেশার, মানে যেখানে এক্সপিরেশনের সময় লাংগুলা কোলাপস হয়ে যায়, ওটাকে যদি আমরা এক্সপান্ড করে দিতে পারি এবং কনস্ট্যান্ট একটা প্রেশার দিয়ে, তাহলে আপনি যতই এআরডিএস করেন না কেন এখান থেকে অক্সিজেন চলে যাবেই। খেয়াল করতে হবে অক্সিজেন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে খুব ভালো কাজ করবে। খেয়াল করতে হবে সারফেস এরিয়াটা যদি অনেক বেড়ে যায়, অক্সিজেন কনসেন্ট্রেশন এখানে থাকলে এখান থেকে খুব সহজে ব্লাডে চলে আসবে। এবং যদি আমাদের ব্লাডে না অক্সিজেন আমরা দিতে না পারি, সেটার নামই হাইপক্সিমিয়া, এবং হাইপক্সিমিয়ার সেকেন্ডারি কনসিকুয়েন্স সেলে হচ্ছে হাইপক্সিয়া এন্ড হাইপক্সিয়া। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন ব্লাড ভেসেলের কাছে অর্থাৎ সেপ্টামের গায়ে অ্যালভিওলাই গুলো লেগে থাকে, তখন কিন্তু রিক্রুটমেন্ট হয় লাগে, অর্থাৎ যাতে লাংগুলো কোলাপস না হয় সে সুযোগটা থাকে। কিন্তু আপনি যদি এই স্থানগুলোতে অনেক বেশি পরিমাণ এআরডিএস এর ফ্লুইড অথবা ইনফ্ল্যামেটরি সেলকে জমিয়ে রাখেন, তাহলে কিন্তু ডি রিক্রুটমেন্ট হয়ে যায়। তার মানে এই লাংটা আসলে এক্সপান্ডিং অবস্থায় থাকছে না। তাহলে পিট কি করবে? পজিটিভ অ্যান্ড প্রেশার গুলো যে কাজটা করবে সেটা কখনোই তাকে আসলে ডি রিক্রুটমেন্ট করতে দেবে না, প্রিভেনশন অফ রিক্রুটমেন্ট না। তাহলে আমরা যদি কাউকে পিপ দিতে পারি ভালো পরিমাণ হাই পিপ, এবং একটা লোড যদি আপনার ট্রান্স ভলিউম দিতে পারি, আপনার টাইডাল ভলিউম, সেক্ষেত্রে এআরডিএস এর জন্য স্ট্র্যাটেজিটা ভালো হবে যে আমরা ব্যারোট্রমাও তৈরি করলাম না, কিন্তু অক্সিজেনকেও এমন ভাবে সাপ্লাই দিলাম যাতে হাইপক্সিয়া কারেক্ট হয়ে যায়, হাইপক্সিমিয়াও কারেক্ট হয়ে যায়। আর মাঝখানে থাকলো প্রনিং। কারণটা হচ্ছে হার্টের কিন্তু একটা ওজন আছে, যে লোকটা কিন্তু সুপাইন পজিশনে থাকে, এআরডিএস এর জন্য আপনি অনেক পরিমাণে আপনি ইনফ্ল্যামেশন রেখে দিয়েছেন, যখন এটা পড়ে যাবে একেবারে পিঠের উপর, আপনি কিন্তু অনেক বেশি পরিমাণ লাং এক্সপান্ড করতে পারবেন না। ঠিক এই পজিশনটাকে যদি আপনি উল্টে দেন, তাহলে কিন্তু দেখবেন স্টারনামের নিচে অল্প কিছু পরিমাণ হার্ট থেকে থাকার কারণে লাংয়ের এফেক্টটা কম হবে, সুতরাং লাংয়ের এক্সপানশনটা ভালো হবে প্রনিং এর জন্য। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই 16 আওয়ার যদি কাউকে প্রনিং করেন 8 আওয়ার সুপাইনে রাখবেন, চেঞ্জ অফ পশ্চারের জন্য তার কিন্তু আসলে ভালো হবে। এই যে বেসিক ইনফরমেশন গুলো দিলাম এই জন্য যে ভেন্টিলেশন বুঝতে গেলে আমাদের এগুলো কিছু কিছু বুঝতে হবে। প্রাইমারি শর্ত হচ্ছে যাকে মেকানিক্যাল ভেন্টিলেশন আপনি দিবেন তাকে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করবেন। আমি জানি না আপনাদের কতটুকু স্কিলফুল হ্যান্ড আছে, কিন্তু এই স্কিলটা হচ্ছে বেসিক স্কিল। বাংলাদেশের যত ফিজিশিয়ান আছে সবাইকে আমি বিনীত রিকোয়েস্ট করবো, সবাই যেন এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন শিখে ফেলে। ইট ইজ এ মাস্ট স্কিল ফর এনি ফিজিশিয়ানস অফ দ্য গ্লোব। মেকানিক্যাল ভেন্টিলেশন আপনারা দেখবেন একটা মেশিন থাকে, এখানে অনেকগুলো নব টপ থাকে, এগুলা দেখি যারা আমরা নার্ভাস হয়ে যাই, কিন্তু কনসেপশন কিন্তু খুব সহজ। একটা মানুষ তার কিন্তু নাক অথবা মুখ দিয়ে কিন্তু একটা ইটিটি টিউব দেওয়া আছে, এখানে একটা মেশিন আছে, এই মেশিনটার নাম হচ্ছে ভেন্টিলেটর। এবং এই যে টিউবটা দেওয়া হচ্ছে, এই টিউবটার কিন্তু অনেক চমৎকার সব কাজ আছে। এখানে একটা বেলুন থাকে, এখানে এই টিউব দিয়ে আপনি বেলুনটাকে ফুলাতে পারবেন, আর একটা ছোট্ট একটা এরিয়া থাকে যেটা দিয়ে আপনি সাকশন দিতে পারবেন, এবং রাইট এবং লেফটে গিয়ে আপনি এই টিউবটাকে ইন্ট্রোডাকশন করে দিবেন, যার মাধ্যমে আপনি সিল করে ফেললেন এয়ারওয়ে। অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তারপরে ভেন্টিলেশনের পার্টটা আসবে। প্রসেস কিন্তু খুব সহজ। একটা মেশিন, সেই মেশিন আসলে আপনাকে অক্সিজেন দিচ্ছে, যা কিছু দেখবেন সবই পজিটিভ প্রেশার, এখানে কোনো কিন্তু নেগেটিভ প্রেশার এখন আর দেওয়া হয় না। আর মানুষটা দিচ্ছে তাকে কার্বন ডাইঅক্সাইড। এই হচ্ছে সিম্পল। এই মেশিনের মধ্যে কয়েকটা মোড দেওয়া থাকবে, আপনি একটা ভলিউম ঠিক করে দিবেন, এই লোকটার জন্য কা হবে, একটা প্রেশার ঠিক করে দিবেন, একটা রেসপিরেটরি রেট ঠিক করে দিবেন, আর ফ্লোটা ঠিক করে দিবেন। যাই দেন না কেন দিচ্ছেন কিন্তু ঘুরে ফিরে সেই অক্সিজেন, তাই না? তাহলে দেখেন ভেন্টিলেশন কঠিন কিছু না। আমি শুধু আরেকটা ছবি দেখায় বুঝাই যে আমরা কেন জিনিসটা নিয়ে জটিলতা করি। এই যে আমরা ভেন্টিলেটর ইউজ করি, এটার আসলে দুটো মোড আছে। একটা মোডের নাম হচ্ছে অ্যাসিস্ট মোড, আর একটা হচ্ছে কন্ট্রোল মোড। অ্যাসিস্ট মোড মানে হচ্ছে মেশিন বলছে তুমি তোমার মতো করে শ্বাস নাও, যদি প্রয়োজন হয় আমি তোমাকে অ্যাসিস্ট করব। তাহলে সেখানে কি করবেন? সেখানে কিন্তু আপনি আসলে কোনো পরিমাণ টাইডাল ভলিউমও ঠিক করবেন না, রেসপিরেটরি রেটও ঠিক করবেন। তাহলে কি ঠিক করবেন? দুটা জিনিস অ্যাসিস্ট মোডে ঠিক করবেন। একটার নাম হলো FiO2, আরেকটার নাম হলো পিপ।
তাহলে এই FiO2 এবং পিপ আমরা কোথায় দেখলাম? সিপ্যাপ এবং বাইপ্যাপে, তাই না? তাহলে সিপ্যাপ এবং বাইপ্যাপ আসলে কিছুই না, আর অনলি দ্য অ্যাসিস্ট্যান্ট মোড অফ ভেন্টিলেশন, যেখানে মেশিন কিন্তু কোনো টাইডাল ভলিউম অথবা রেসপিরেটরি রেট ঠিক করে দেয় না, এটা মানুষ নিজেই নেয়। শুধু পিপ এবং FiO2 আপনি ঠিক করে দিবেন, এবং যখন আপনি একটা 5 থেকে 7 মিলিমিটার ফিক্সড ব্লাড প্রেশার ঠিক করে দিবেন সিপ্যাপের মতো, সেটার নাম হয়ে যাবে আপনার পিপ। আর যদি এটার উপর দিয়ে প্রেশার একটা সাপোর্ট দিয়ে দেন, সেটার নাম হয়ে যাবে বাইপ্যাপ। যদি এটাতে আপনার কাজ না হয়, তখন যে মোডে আপনি চলে যাবেন সেটার নাম হচ্ছে কন্ট্রোল মোড। অর্থাৎ মেশিন এবার বলবে সবকিছু আমার কন্ট্রোল, কোনো কিছু তোমার কন্ট্রোলে থাকবে না। তাহলে সেখানে কি জিনিস দেওয়া হবে? 4টা জিনিস। একটা রেসপিরেটরি রেট, একটা হচ্ছে টাইডাল ভলিউম, একটা হচ্ছে তার পিপ আপনি ঠিক করে দিবেন, একটা আপনি FiO2 ঠিক করে দিবেন। এখন এই যে আপনি ঠিক করে দিতে পারেন, এটা তো অনেকভাবে ঠিক করে দিতে পারেন। মনে করেন ভলিউমটাকে কন্ট্রোল করে ঠিক করে দিতে পারেন, সেটার নাম হবে ভিসি। প্রেশারটাকে কন্ট্রোল করে আপনি ঠিক করে দিতে পারেন, সেটার নাম হবে পিসি। আরেকটা আছে প্রেশার রেগুলেটেড ভলিউম কন্ট্রোল করতে পারেন, যেটার নাম হচ্ছে PRVC। পুরো কাজটাই কিন্তু করবে মেশিন। এবং যদি আপনার কাছে মনে হয় যে না, এখন এখান থেকে আমরা আসলে অ্যাসিস্ট মোডে চলে আসতে পারবো, আবার যদি মনে হয় এখান থেকে আমাদের এখানে চলে যেতে হবে, মাঝখানে থাকবে SIMB। অর্থাৎ উইনিং এর সময় যখন আপনি মেশিন থেকে তাকে এক্সটুবেশন করার চেঞ্জ করবেন, প্রথমে তাকে আপনি SIMB করবেন। SIMB এর বিষয়টা কি? SIMB বলবে যে, মেশিন বলবে ঠিক আছে তুমি তোমার মতো শ্বাস নিতে পারো কিনা আমি দেখি। যদি সে পারে, ওকে ফাইন, গো ফর দি পিপ এন্ড বাইপ্যাপ অর সিপ্যাপ এর মতো। আর যদি আমি করতে না পারি, গো ফর দ্য কন্ট্রোল। এটার নাম হচ্ছে আসলে SIMB। আর যখন আপনি বাইপ্যাপ সিপ্যাপ এর সফলতা পাবেন, তখনই কিন্তু SBT অর্থাৎ স্পন্টেনিয়াস ব্রিদিং টেকনিকে আসতে পারবেন। টিউবটা খুলে দিলেন, আর একটা লম্বা টিউব দিয়ে দিলেন। যত লম্বা লম্বা টিউব দিবেন, তত বেশি ফিজিওলজিক্যাল স্পেস বেড়ে যাবে। আপনি বুঝে ফেলবেন এখনই আমি এক্সটুবেট করে দিতে পারবো। তাহলে এই যে ভেন্টিলেটর মেশিনটা থাকে, এর মধ্যে অনেক কিছু জিগজ্যাগ থাকতে পারে, কিন্তু আপনি কয়েকটা জিনিস দেখবেন: FiO2 কি, তার পিপ কি, তার রেসপিরেটরি রেট কি, তার টাইডাল ভলিউম কি। এই 4টা নব হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু খেয়াল করতে হবে এই 4টার মূলিত অংশগুলো আসলে কি দিবে তাকে? প্রেশার। এই প্রেশারটার নাম হচ্ছে আসলে পিক প্রেশার। এই ডিভাইস গুলাকে কিন্তু বিভিন্ন ভাবে বলা হয়েছে, যেটা আমি আপনাকে বলার চেষ্টা করলাম। এক্সিস কন্ট্রোল কতটুকু দিবেন অথবা কতটুকু না দিবেন, এই ছবিতে আসছে। এটা হলো সেই প্রেশার কন্ট্রোল, যেখানে প্রেশার জেনারেট করবে। অর্থাৎ একটা পার্টিকুলার প্রেশার আপনি ঠিক করে দিবেন, সেই পরিমাণে আপনার ভলিউমটা সে লাংসে চলে যাবে। এবং যখন যাবে, খেয়াল করতে হবে দুটো জিনিস। আমরা যে বলি লাংয়ের কমপ্লায়েন্স, কোথাও যদি প্রেশার অনেক বেশি বেড়ে যায়, এখানে যদি আপনার আওয়াজ দিয়ে প্রেশারটা বেড়ে গেছে 30-40, আপনি বুঝবেন লাংয়ের কমপ্লায়েন্সটা কমে গেছে। যদি প্রেশারটা কমে আসে 20-10, টিন এজের বয়সে 16-17, আপনি বুঝে ফেলবেন লাংয়ের কমপ্লায়েন্স অনেক ভালো। যদি এমন হয় ভলিউম বেড়ে যাচ্ছে অনেক বেশি, আপনি বুঝে ফেলবেন কমপ্লায়েন্স ভালো। তার কারণ কমপ্লায়েন্সটা দুটার উপর নির্ভর করে, ভলিউমের সঙ্গে প্রপোর্শনাল এবং প্রেশারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। পরবর্তীতে সিপ্যাপ এবং প্রেশার সাপোর্ট, যেটা আমি বলার চেষ্টা করেছিলাম বারে, এটা আমাদের কাছে যদি আমরা বুঝতে পারি, তাহলে এই ঠিক একই রকম সিপ্যাপ এবং বাইপ্যাপ যে আমাদের ভেন্টিলেটরও হেল্পফুল হয়, এর জন্য কিন্তু এই ছবিটা আপনাদেরকে দেখানো হয়েছে। আমি এটাতে ডিসকাশন আর যাচ্ছি না, কারণ আপনারা হয়তো প্রকাশ করতে পারেন। তাহলে আমরা যখন অর্ডার লিখবো, ভেন্টিলেশন অর্ডারটা হবে খুব সিম্পল। মোড, এসি মানে অ্যাসিস্টেড ডিভাইস, 16 মানে আমাদের পালস রেসপিরেটরি রেট, এটা হচ্ছে টাইডাল ভলিউম 550 ml আপনি লিখলেন। FiO2 ঠিক করে দিলেন 50%। অনেক বেশি পরিমাণে FiO2 আসলে প্রয়োজন হয় না। অনেক বেশি FiO2 কিন্তু আসলে ব্রঙ্কাইটিস করে, এটা খেয়াল করবেন। পিপ 5 ঠিক করে দিলেন। এই 4টা জিনিস আপনি যদি করেন, খালি খেয়াল করতে হবে, আমি আগেও বলেছি, দেখেন আমাদের অক্সিজেনেশন যদি আমরা চাই, FiO2 এবং পিপ অক্সিজেনেশনকে ডিকটেট করবে। আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে দেখতে চাই, এটা ডিকটেট করবে রেসপিরেটরি রেট এবং টাইডাল ভলিউম। যদি কারো রেসপিরেটরি রেট বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড কমে যাবে। যদি দেখেন যে কোথাও কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, টাইডাল ভলিউম বাড়িয়ে দিবেন, তাহলে এটা কমে যাবে। আর যদি আমরা FiO2 এবং পিপ দুইটাই কাউকে বাড়াই, অক্সিজেনেশন ভালো হবে। মনিটর, অক্সিজেন দেখার জন্য ABG করতে হবে? আমি বলবো নো। শুধু অক্সিজেনেশন যদি টার্গেট হয়, তাহলে ABGর কোনো প্রয়োজন নেই, কারণ SP2 ইজ এনাফ। আপনি নাকে লাগান, কানে লাগান, অথবা আঙ্গুলে পালস অক্সিমিটার লাগান, দ্য নাম্বার দ্যাট ইউ আর সিইং ইজ এ ট্রু নাম্বার। এই জন্য এটাকে গুরুত্ব দিবেন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। অনেক ধরনের ভলিউম অথবা ফ্লো, প্রেশার, ভেন্টিলেশন থাকে, এটা হয়তো আপনাদের জন্য জটিল হবে, আমি জটিলতায় যেতে চাচ্ছি না। শুধু কয়েকটা জিনিস বলি। এখানে 2টা প্রেশার খুব ইম্পর্টেন্ট, একটাকে বলে পিক প্রেশার, আর একটা বলে প্লাটু প্রেশার। পিক প্রেশারটা আসলে নির্ভর করবে এয়ারওয়েতে কোনো ন্যারোয়িং আছে কিনা। পিক প্রেশার মানে যেটা
ভেন্টিলেশন আপনাকে পিপ পিপ করে যেটা আওয়াজ করে, দ্যাটস আ পিক প্রেশার। এবং সেখানে যখন আওয়াজ দিবে আপনি বুঝবেন কোথাও না কোথাও এই এরিয়ার সমস্যা হয়েছে। তাহলে সেটা কি এন্ডোটেকেল টিউব ব্লক হয়ে গেল, সিক্রেশন কি জমা হয়ে গেল, মিউকাস কি প্লাক করে গেল, নাকি ব্রঙ্কো কনস্ট্রিকশন হলো, তাহলে আপনি সেই জন্য ব্যবস্থা নেবেন। আরেকটা হলো প্লাটু প্রেশার, যদি সেটা বেড়ে যায় তাহলে আপনি বুঝবেন লাং এর কমপ্লায়েন্সে কোনো সমস্যা হয়েছে। তাহলে সেক্ষেত্রে সেটার জন্য ভলিউম এবং ফ্লোর ব্যবস্থা করতে হবে। তাই এই জটিল অংশ আমরা যাচ্ছি না, যদি কারো কোনো প্রশ্ন থাকে নিব। শুধু একটা জিনিস, এয়ারওয়েতে প্রবলেম হলে পিক প্রেশার অনেক বেশি থাকবে, প্লাটু প্রেশার বুঝাবে লাং কমপ্লায়েন্স। তার মানে কি, তার মানে নিউমোথরাক্স হয়ে গেল কিনা, পালমোনারি এডিমা বেড়ে গেল কিনা, এআরডিএস বেড়ে গেল কিনা, নিউমোথরাক্সের বার্তা বেড়ে গেছে কিনা। খেয়াল করতে হবে প্রত্যেকটা জিনিসের কিছু পিটফল থাকে। আপনি যদি অনেক পরিমাণ টাইডাল ভলিউম বাড়িয়ে দেন তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে, সে সমস্যাটা হচ্ছে ডেড স্পেসের পরিমাণ বেড়ে যেতে পারে। তাহলে আমাদের খেয়াল করতে হবে টাইডাল ভলিউম যদি আমরা অনেক বেশি দিই, এআরডিএস এর পেশেন্ট, কোন একটা পেশেন্ট সিওপিডি আছে, অনেক ডেড স্পেস আমরা বাড়িয়ে দিলাম, ডেড স্পেস বাড়িয়ে দিলে ইনফ্লামেশন বেড়ে যাবে। পিপ খুবই ভালো জিনিস যে দেওয়ার জন্য, কিন্তু খেয়াল করতে হবে যখন আপনি অনেক ওপেন আপ অফ দ্য অ্যালভিলাই পিপ দিচ্ছেন, ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেড়ে যাচ্ছে। ইন্ট্রাথোরাসিক প্রেশার বেড়ে গেলে ভেনাস রিটার্ন কম হবে, ভেনাস রিটার্ন কম হলে কার্বন ডাইঅক্সাইডের CO2 যেটা কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ব্লাড প্রেশারটা হয়তো কমে যেতে পারে। এই হচ্ছে সেই সব ডেলিভারি সিস্টেম যেটা নিয়ে আলোচনা হলো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ গেট। এটা শুধুমাত্র আমি ভেন্টিলেশনের জন্য বলবো, অক্সিজেন ডেলিভারি সিস্টেমের জন্য বলবো তা না, as a learning procedure সবকিছুর জন্য বলবো। Sorry for taking a lot of time. Thank you very much. ধন্যবাদ স্যার আপনার অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। আসলে সময় যে কেমনে কেটে গেল বুঝিনি, আরো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হলো সবাই শুনতো, কারণ যত সময় যাচ্ছে আমাদের দেখছি অডিয়েন্স বেড়েই যাচ্ছে। তো আপনি স্যার মোটেই তেমন টাইম নেননি। আমরা স্যার আজকে বেসিক্যালি কোশ্চেন আনসার সেশনটির উপর হাইলাইট করছি। তারপরে আমাদের প্যানেল অফ এক্সপার্টদের পক্ষ থেকে আপনার সার্বিক প্রেজেন্টেশনের উপরে কিছু কমেন্ট করার জন্য আমাদের রেসপেক্টেড প্রফেসর M.A. ফয়েজ স্যারকে আহ্বান জানাচ্ছি। তারপর আমরা স্ট্রেট অ্যাওয়ে কোশ্চেন আনসার সেশনে চলে যাব। ধন্যবাদ ডক্টর এহসান। আমাকে কি শুনছেন আপনারা? Yes, sir. Yes, sir. জি স্যার। সম্মানিত চেয়ার,